হ্যালো এভরিওয়ান, যারা নিট 2025 দিচ্ছ তাদের জন্য আমি আজকে খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলবো। কারণ আজ থেকে মোটামুটি আর 2 মাস পরে তোমাদের নিট 2025-এর এক্সাম। এবং যখন তোমাদের সাথে আমি ক্লাসে কথা বলছি কিংবা তোমরা অনেকেই টেলিগ্রামে টেক্সট করছো তখন কথা বলছি, দুটো জিনিস আমি কমনলি দেখতে পাচ্ছি। তোমরা কেউ অলরেডি ভুল করে বসে আছো, আর কেউ সেই ভুলে পা দেওয়ার চেষ্টা করছো। এবং প্রত্যেক বছর আমি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখেছি প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা কিন্তু এই দুটো ভুল এই পরীক্ষার আগে 2 মান্থ আগে সব থেকে বেশি করে। তাই আমি চাই যে আজকে এই ভিডিওটা যারা দেখছে তারা যেন এই দুটো ভুল একদম না করে। কারণ এই দুটো ভুল যদি তুমি অ্যাভয়েড করো তাহলে তোমার কিন্তু র্যাঙ্ক করার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তো কি এমন দুটো ভুল রয়েছে? ফার্স্ট যেটা, সেটা হচ্ছে রিসোর্স ডিস্ট্রাকশন। তো হোয়াট ইজ রিসোর্স ডিস্ট্রাকশন? রিসোর্স ডিস্ট্রাকশন হচ্ছে, তুমি নিশ্চয়ই জানো যে যখন তুমি দেখবে যে প্রত্যেক বছর যখন পরীক্ষা আসে তার ঠিক আগে আগে বিভিন্ন জায়গা থেকে বলবে যে একটা বুক লঞ্চ হচ্ছে, একটা ভিডিও সিরিজ লঞ্চ হচ্ছে, এটা লঞ্চ হচ্ছে, টেস্ট সিরিজ লঞ্চ হচ্ছে, তাতে তোমার র্যাঙ্ক অনেক বেড়ে যাবে। আমি সবাইকে জাস্ট একটাই কথা বলবো, এই রিসোর্স ডিস্ট্রাকশন, দেখো তোমাদের কি মনে হয় জেনারেলি, আমি জেনারেলি এটা আমাদের তখন মাথায় আসে, ধরো তুমি ফিজিক্সে উইক, ধরো তুমি কেমিস্ট্রিতে উইক, কিংবা তুমি ধরো বায়োলজিতে উইক। জেনারেলি যে সাবজেক্টটাতে আমরা উইক থাকি সেই সাবজেক্টেই আমাদের রিসোর্স ডিস্ট্রাকশন বেশি হয়। কারণ আমাদের কি মনে হয় এই 2 মান্থে আমার ফিজিক্সটা ইমপ্রুভ হয়ে যাবে, আচ্ছা এই বইটা সলভ করলে 2 মাসে আমার ফিজিক্সের স্কোরটা বা কেমিস্ট্রি স্কোরটা বা বায়োলজি স্কোরটা ইমপ্রুভ হয়ে যাবে। এই মনে হওয়াটা তোমার শুরু হয় প্রথম। দ্বিতীয়ত তার সাথে সাথে তো রয়েইছে অনেক বন্ধু বান্ধব তোমাকে বলবে ভাই আমি এটা সলভ করেছি, তুই ওটা কর। আমি তোমাকে যেটা প্রথম বলবো, জেনারেলি 99.99% কেসে আমি দেখেছি যে যখন তোমরা এই 2 মান্থের জন্য একটা নতুন রিসোর্সকে অপ্ট করছো, প্রথমত তোমরা সেই রিসোর্সটা চেষ্টা করো 2 মান্থে শেষ হয়ে যাবে, তাই তো চেষ্টা করো সবাই জেনারেলি। কিন্তু প্রথমত সেইটা 2 মান্থে শেষই হয়। আর 2 মান্থে শেষ তো হয়ই না, তার সাথে সাথে 2 মাসের মধ্যে সেই রিসোর্স থেকে তুমি যে পুরোটা গ্র্যাব করে নিতে পারবে, তার জন্য তুমি একটা নিউ প্যাটার্নে পড়াশোনা শুরু করো, নতুন বই নতুন ভাবে নতুন সেগুলোকে সলভ করছো। তাতে তোমার দেখা যায় যে তুমি পুরনো যে পড়াশোনাটা করেছিলে অন দ্য সেম সাবজেক্ট, লেটস সে টকিং অ্যাবাউট দ্য ফিজিক্স, তুমি ফিজিক্সে নিশ্চয়ই একদম সেম টপিকগুলো একটা অন্য বই থেকে পড়েছিলে, সেখান থেকে শিখেছিলে, থিওরি শিখেছিলে, তার এমসিকিউ সলভ করেছিলে, সব করেছিলে, যেগুলো পারোনি মার্ক করে রেখেছিলে। এবার এখন যখন তুমি এই নতুন বইটা পড়ার চেষ্টা করছো, অ্যাট দ্যাট পয়েন্ট তোমার কিন্তু কিছুতেই কানেক্টিবিলিটি আসছে না যে পুরোনো বইটাতে কি পড়েছিলাম, কারণ তোমার তো ভিজুয়াল মেমোরিটা নেই। কারণ তুমি ততদিনে কিন্তু ভুলে গেছো যে পুরোনো বইয়ের সাথে তোমার ওই কোথায় কিভাবে কি লেখা ছিল। তাই সবাইকে বলবো এই লাস্ট 2 মান্থে কিন্তু কোনো নতুন বই, কোনো নতুন ভিডিও সিরিজ একদমই নয়। কোনো রিসোর্স যেন তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে। এই লাস্ট 2 মান্থ তুমি যেটা এতদিন পড়েছো সেই জিনিসটাকেই পড়ো। কিভাবে পড়বো? খুব সিম্পল। তুমি যে জায়গা থেকে প্রশ্নটা সলভ করেছো সেই জায়গাতে তুমি যখন সলভ করেছিলে, নিশ্চয়ই আমরা প্রত্যেকে যখন সলভ করি যে কোয়েশ্চেনগুলো আমরা ভুল করি সেগুলোকে অনেকে স্টার করে রাখে, কেউ এরকম হ্যাশট্যাগ সাইন দিয়ে রাখে, কেউ গোল গোল মার্ক করে রাখে, সেগুলো করে রেখেছো। তুমি এখন চ্যাপ্টার ওয়াইজ তুমি মেক শিওর করো যে সেইগুলোকে তুমি এখন আরেকবার করে করে প্র্যাকটিস করে করে দেখছো। তাতে লাভটা কি হবে জানো? আগের বার যখন তুমি ওগুলোকে মার্ক করেছিলে, তুমি যদি দেখো যে এবারও তুমি সেগুলো পারছো না, তার মানে বোঝা যাচ্ছে তোমার আগে যে ডিসকভার, তুমি যে আগে যে একটা এই তো জিনিসগুলোকে ডিসকভার করেছিলে যে তোমার এগুলো উইক পয়েন্ট, এই উইক পয়েন্টগুলো তার মানে এখনো উইক পয়েন্ট আছে। অ্যান্ড ট্রুলি স্পিকিং তোমার এখন এইগুলোর ওপরই কাজ করা উচিত রাদার দ্যান এনিথিং এলস। তার মানেটা কি দাঁড়ালো ওভারঅল আমার ডিসকাশনের? আমরা আগে আমাদের যে প্রিপারেশন, ধরো কেউ তোমরা 6 মাস আগে থেকে প্রিপেয়ার করছো, কেউ 3 মাস আগে থেকে, কেউ 4 মাস আগে থেকে, তাহলে অলরেডি এই 2 মাসের আগে যে প্রিপারেশনটা আমরা করেছি সেইখানে আমরা কিন্তু অলরেডি আমাদের নিজেদেরকে আমরা আমাদের নলেজটাকে, নলেজের লুফোলসটাকে অলরেডি ডিসকভার করে রেখেছি যে হ্যাঁ ভাই এগুলো হচ্ছে লুফোলস অফ মাই নলেজ। আমি বলবো দিস 2 মান্থ ইজ দ্য ফিক্সেশন টাইম অফ দ্য লুফোলস। তো মেক ইট ভেরি ক্লিয়ার নাও। তো অলরেডি যে 6 মান্থ বা 7 মান্থ ধরে যে আমরা প্রিপেয়ার করছি সেখানে আমরা অলরেডি কিন্তু দিস আর আওয়ার লুফোলস, এবং সেটা অলরেডি ডিসকভার্ড। এখন দিস ইজ দ্য আইডিয়াল টাইম এই 2 মান্থে টু এনশিওর দ্যাট উইল নট রিপিট, দ্যাট উই উইল
নট রিপিট দিস মিস্টেক। আশা করছি আমি যেটা বলতে চাইছিলাম তার লজিকটা বুঝতে পেরেছো, এবং কি এখন বলতে চাইছি, সলিউশনটা কি বলতে চাইছি সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তার জন্য যত তোমার মার্ক করা কোয়েশ্চেন্স গুলোকে ছিল সেইগুলোকে রিভাইজ করো। তো এই সাজেশনটাকে আমি এইভাবে লিখছি, দ্য সাজেশন ইজ যে রিভাইজ ইওর মিস্টেক, ইউ হ্যাভ টু রিভাইজ ইওর মিস্টেক ইন আপকামিং 2 months। এখন কোথা থেকে লুফোলস গুলোকে আমি রিভাইজ করব? এক তো যে এমসিকিউ বইটা প্র্যাকটিস করেছিলে, তোমরা সবাই কোনো না কোনো একটা ইনস্টিটিউটে পড়েছো, যদি ইনস্টিটিউটে না পড়ে থাকো কোনো না কোনো বই সলভ করেছো, কোনো না কোনো কাউকে কোনো হতে পারে তুমি হয়তো কোনো একজন টিচারের কাছে ইন্ডিভিজুয়ালি পড়েছো, সে তোমাকে অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করেছে কোনো একটা বই থেকে, সেখানেও তুমি এরকম অনেক কিছুই ছিল যেগুলো তুমি মিস্টেক করেছিলে, সেইগুলো রিভাইজ করো। তুমি একটা টেস্ট সিরিজ হয়তো কোনো ইনস্টিটিউটে তুমি পারপাস সলভ করেছিলে, হয়তো প্রেপারে তুমি সলভ করেছো, বা যে কোনো ইনস্টিটিউটে তুমি করে থাকো না কেন, সেই টেস্ট সিরিজেও তুমি একদম ধরো এআইটিএস দিচ্ছিলে, এআইটিএস 1 2 3 4 5 এ যখন তুমি টেস্টগুলোকে অ্যাটেম্প্ট করেছিলে তখন নিশ্চয়ই তুমি কিছু কিছু মিস্টেক করেছিলে, সেগুলোকে গোল গোল করে মার্ক করে রেখেছো, সেইগুলোকে রিভাইজ করো। কারণটা হচ্ছে তুমি অলরেডি এর আগে প্র্যাকটিসের মাধ্যমে তুমি তোমার ভুলগুলোকে ডিসকভার করে অলরেডি রেখেছো, এখন ওটাকে এনশিওর করতে হবে যে তুমি রিপিট করবে না। রাদার দ্যান মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে ভুলটা করে, তারা এখন আবার নতুন রিসোর্স প্র্যাকটিস করে এবং আবার এই ধরনের হ্যাশট্যাগ স্টার আর গোল মার্ক করতে থাকে। সো দে আর জাস্ট অ্যাডিং দেয়ার লুপহোলস, দে আর জাস্ট পয়েন্টিং আউট দেয়ার লুপহোলস অনলি। বাট বিশ্বাস করো এইটা এখন করার টাইম নয়, এখন টাইম হচ্ছে যতগুলো লুপহোলস আমার অলরেডি ডিসকভার্ড সেটাকে এনশিওর করব যে আমি রিপিট করব না ইন মাই অ্যাকচুয়াল এক্সাম, এবং সেটাই আমার এই 2 মান্থের টাস্ক। আমি আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি যে why I am not suggesting or recommending to buy any new book or new video bank or anything else in this last 2 month। লাস্ট 2 মান্থে কিচ্ছু নতুন করার দরকার নেই, যেটা করছিলে সেখান থেকে তুমি যা যা পয়েন্ট নিজের জন্য, যা যা অ্যানালাইসিস, যা যা এক্সপিরিয়েন্স তোমার এসেছে, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সেটাকে রিভাইজ করো এবং সেটাকে তুমি কনসলিডেট করো। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। আই হোপ সবাই এটা বুঝতে পেরেছে। আর একটাই আমার পয়েন্ট বলার রয়েছে, যেটা হচ্ছে নট রিলেটেড টু দ্য স্টাডি টেকনিক, ইট ইজ অ্যাবসলিউটলি বেসড অন ইউর মাইন্ডসেট। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে যখন আমরা এই লাস্ট 2 মান্থ পড়াশোনা করি, আমাদের বই খুললেই মাথায় বইয়ের লেখা তো কম ঘোরে, তার থেকে বেশি মাথায় ঘোরে যে রেজাল্ট কি হবে, ফিজিক্সে কত পাবো, কাট অফ কত হবে, এবং এটাকে একদম সোজা কথায় একটা সিঙ্গেল ওয়ার্ডে আমরা বলি ওভার থিঙ্কিং। এই সমস্যাটা জেনারেলি তাদের জন্য আরো বেশি হয় যারা হচ্ছে ড্রপার, অথবা যাদের পেরেন্টসরাও ইকুয়ালি অ্যাংজাইটিতে ভুগছে অ্যাবাউট দ্য রেজাল্ট। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই মা বাবা আমাদেরকে নিয়ে প্রচন্ড চিন্তা করেন এবং তারা আমাদেরকে ইন্সপায়ার করে, র্যাঙ্ক করতে হবে, দেখ না করলে তো খুব মুশকিল, সবাই কি বলবে, এরকম বাবা মারা আমাদেরকে বলতেই থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটাতে অনেক চিন্তাও করি, ফাইন। কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় পেরেন্টসরাও অ্যাংজাইটিতে ভুগতে থাকে যে না তুই র্যাঙ্ক না করলে কি হবে। তো সেই কেসগুলোতে বাচ্চারা, মানে তোমরা যারা নিট অ্যাসপিরেন্স দিচ্ছ, তারা আরো বেশি চিন্তা করতে থাকো, এবং এটা ন্যাচারাল ব্যাপার। শুধু তাই নয়, যারা ড্রপার রয়েছে তারাও নিজের আস্তে আস্তে তোমাদের মধ্যে একটা গিল্ট ফিলিং আসতে শুরু হয়, তাই না? যে মনে হয় যে সত্যি যদি এবারও রেজাল্ট না হয় তাহলে কি করে টিচারকে ফেস করব, তাহলে কি করে আমার বাবা মাকে ফেস করব, পাড়া প্রতিবেশী কি করে ফেস করব, অনেক কিছু মনে হয়, জুনিয়রদের কি বলবো, অনেক কিছু মনে হয়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি একটাই জিনিস তোমাদেরকে বলবো, যদি ওভার থিঙ্কিং আসবেই, আমি ক্লিয়ারলি মানে কানেক্ট করতে পারছি তোমাদের সাথে, কারণ আমিও থ্রু আউট যখন নিট ইউজি হয়েছিল, নিট পিজি হয়েছিল, সমস্ত যা কলেজ এক্সাম থেকে, ইউনিভার্সিটি এক্সাম থেকে, সব সময় কিন্তু এই ধরনের ওভার থিঙ্কিং আমার মধ্যেও আসতো। তো আই ক্যান কমপ্লিটলি কানেক্ট উইথ ইউর সিচুয়েশনস। আমি এটা একদমই বলবো না যে তোমার মধ্যে এটা আসবে না, এটা অ্যাবনর্মাল। আমি তোমাকে একটা টিপস দিতে পারি, হোয়াট ইউ শুড ডু হোয়েনেভার ইউ হ্যাভ ওভার থিঙ্কিং, জাস্ট তুমি বইটা বন্ধ করো এবং 5 মিনিট 10 মিনিট 15 মিনিট তোমার যা ওভার থিঙ্কিং করে নাও। তুমি ছাদে চলে যাও, হেঁটে এসো, ব্যালকনিতে চলে যাও, হেঁটে বেড়াও, ওভার থিঙ্কিং করে বসে যাও, যা ইচ্ছা করো তখন। কিন্তু তারপরে ওই 10-5 মিনিট পরে যখন তুমি পড়তে বসলে, তোমাকে এনশিওর করতে হবে তখন যেন কিন্তু মাথায় আর এই ওভার থিঙ্কিং গুলো না আসে, এটা তোমাকে এনশিওর করতে হবে। তাই ওভার থিঙ্কিং কাটানোর, দেখো একটা জিনিস বলতে পারি যে কখনো কখনো, যেমন তোমাকে একটু বললাম ডিস্ট্রাক্ট হয়েও না, আর এখানে তোমাকে ওভার থিঙ্কিং থেকে নিজেকে ডিস্ট্রাক্ট করতে হবে। তো ওভার থিঙ্কিং থেকে তোমাকে যদি নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে হয়, এর আইডিয়াল ওয়ে হচ্ছে তোমার যেটা প্রসেস রয়েছে,
মানে এমসিকিউ প্র্যাকটিস করা, এর থিওরি পড়া, যেখানে যেখানে ভুল হচ্ছে সেগুলোকে প্র্যাকটিস করা, সেটা বেশি করে করতে হবে। তুমি যত প্রসেস করতে থাকবে তত দেখবে ওভার থিঙ্কিং কমে যাবে, কারণ তুমি চুপ করে যখনই বসে থাকবে তখনই তোমার মাথায় এই ওভার থিঙ্কিং গুলো আরো বেশি করে আসবে। তো জাস্ট কিপ ডুইং দ্য প্রসেস, দেখবে ওভার থিঙ্কিং একটু কমে যাবে। 1 2 ওভার থিঙ্কিং এলো তখন পড়ার চেষ্টা করো না, তখন রাদার ওভার থিঙ্কিংটা করে নাও, একদম ভেবে নাও কি ভাববে না ভাববে, দিয়ে বইটা খুললে ওভার থিঙ্কিং অফ। আর ওভার থিঙ্কিং করলে সমস্যাটা কি হয়, যখন ওভার থিঙ্কিং আমরা করি সেই সময় ধরো একটা কিছু পড়ছি, ধরো ফিজিক্সের কনসেপ্ট বুঝছি, কেমিস্ট্রি কনসেপ্ট বুঝছি, বই খোলা আছে, আমি বুঝছি, প্র্যাকটিস করছি, ভিডিও দেখছি, সবই হচ্ছে, মাথায় হাফ হাফ জিনিস ঢুকছে, কিন্তু সেটা কিন্তু মাথায় কমপ্লিটলি রেজিস্টার করছে না। তার ফলে ওভার থিঙ্কিং করতে করতে যেগুলো আমরা পড়বো সেগুলোর কিন্তু রিকল ভ্যালিউ, মানে রিকল করার ক্যাপাসিটি কম হয়। আমরা পড়াশোনা কেন করি, মানে এই যে যখন আমরা শিখছি কেন করছি, এক্সামের সময় যাতে আমরা মনে করে আনসারটা করতে পারি, সেই জন্যই তো আমরা সবাই পড়ছি। কিন্তু যদি তুমি এরকম ওভার থিঙ্কিং করতে করতে পড়ো তাহলে কিন্তু তোমার রিকল ভ্যালুটা, যে নলেজ যেটা তুমি শিখছো সেটা কমে যাবে। তার মানে যথারীতি তুমি যে এখন যে টাইমটা ইনভেস্ট করছো ইন ইউর স্টাডি ফর দ্য প্রিপারেশন, সেটা কিন্তু সাব অপটিমাল ইউজ হচ্ছে। তার মানে এই লাস্ট 2 মান্থে আমরা যে প্রিপারেশনটা নেব সেখানে যদি আমরা এরকম ওভার থিঙ্কিং করতে থাকি তাহলে কিন্তু কনসেন্ট্রেশন আমাদের কমতে থাকবে পড়ার সময়, এবং সেই কনসেন্ট্রেশনটা কম থাকার জন্য আমরা যখন সেই জিনিসটা এক্সাম হলে গিয়ে মনে করার চেষ্টা করব সেটা কিন্তু কম মনে পড়বে, এবং তাতে আমাদের যে স্কোরটা থাকবে সেটা কিন্তু যতটা ভালো হতে পারতো ততটা হয়তো হবে না। তাই সবাইকে আমি একটাই কথা বলবো, পড়ার সময় এই ওভার থিঙ্কিংটাকে কিন্তু তোমাকে ট্যাকেল করতে শিখতে হবে। আমি ছোটখাটো কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস তোমাদেরকে অলরেডি বলেছি, আমি আশা করবো প্রত্যেকে সেটা তোমরা ফলো করবে, যাতে করে তোমরাও এই ওভার থিঙ্কিং এবং তার রিলেটেড যে আউটকাম সেইগুলো থেকে বেরিয়ে আসতে পারো এবং খুব ভালো একটা নিটে স্কোর করতে পারো। তো আশা করছি আমার ভিডিওটা থেকে তোমরা দুটো প্র্যাকটিক্যাল এবং এখন সব থেকে দরকারি যে দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়তো পড়তে বসে হচ্ছে, মনে কিছু একটা চিন্তা আসছে, সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং তোমরা এগুলোকে কি করে রিকভার করছো সেটাও আমাকে জানাবে। এবং তার সাথে সাথে যদি কোনো এরকম জিনিস থাকে যে সমস্যাটা তোমরা এখনো সলভ করতে পারোনি, তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাও, পরের ভিডিওতে আমি সেটাই কভার করব।